হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকের বিষয় হচ্ছে আমরা প্রাইমারির প্রশ্ন বিশ্লেষণ, বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ এবং সিলেবাস বিশ্লেষণ। আপনারা অবগত আছেন যে সামনে কিন্তু প্রাইমারি বড় নিয়োগ আসতেছে। অনেকে পড়াশোনা শুরু করে দিচ্ছেন, আবার অনেকে ভাবতেছেন যে কীভাবে পড়ব, কীভাবে শুরু করব, বুঝে উঠতে পারতেছেন না। তো প্রিপারেশন শুরু করার আগে আপনাদের অবশ্যই প্রশ্ন বিশ্লেষণ করা উচিত এবং সিলেবাসটা বিশ্লেষণ করা উচিত। কোথা থেকে প্রশ্ন থাকবে, কী থাকবে, কীভাবে, সব কিছু বিশ্লেষণ করা উচিত। তো আজকে আমি আমার মতো করে আমি নিজের মতো করে একটু প্রশ্ন বিশ্লেষণ করেছি এবং একটা সিলেবাস নিয়ে একটা আলোচনা করেছি। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো দেখা যাক, প্রাইমারিতে কিন্তু পরীক্ষা সাধারণত প্রিলিমিনারি বেসড, রিটেন হয় না কিন্তু। তো প্রিলিমিনারিতে 75 নাম্বার থাকে, আবার অনেক সময় কিন্তু প্রিলিমিনারিতে 80 নাম্বার পরীক্ষা হয়। যখন 80 নাম্বার তখন ভাইভাতে 20 নাম্বার থাকে। তো 80 নাম্বারের ক্ষেত্রে প্রিলিমিনারিতে 4টা টপিক থাকে, যেমন বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান। ঠিক আছে? তো এক্ষেত্রে বাংলাতে 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, গণিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 20 নম্বর থাকে। আবার ভাইভাতে 20 নম্বর। এখন সাধারণভাবে প্রশ্ন থেকে যে ভাইভাতে 20 নম্বর আসলে কী হয়? ভাইভাতে 20 নম্বর আবার এর কিন্তু 2টা পার্ট আছে। ঠিক আছে? 10 নম্বর হচ্ছে কি আপনার একাডেমিক ভিত্তিক, আবার বাকি 10 নম্বর হচ্ছে কি আপনার ভাইভা বোর্ডের পারফরমেন্সের উপর নির্ভর করে। তো একাডেমিক ভিত্তিকটা কীরকম হয়? একাডেমিকটা হচ্ছে কি 10 নম্বর কি তারা আবার 2টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এসএসসি, এসিসি এবং একটা অনার্স। মানে এসএসসি এবং এসিসি রেজাল্টের উপর ভিত্তি করে হচ্ছে কি আপনার 4, 4, 8 নম্বর থাকে। আবার অনার্স রেজাল্টের উপর আবার 2 নম্বর থাকে। ঠিক আছে? তো 4, 4-এর মধ্যে আপনারা কত পাবেন? এটা হচ্ছে কি প্রথম বিভাগ যারা আছে এরা 4-এর মধ্যে 4 পাবে, দ্বিতীয় বিভাগ যারা 3 পাবে, আর নিচে হচ্ছে যারা আছে তারা 2 পাবে। সেমভাবে অনার্সেরটার বিষয়টা এরকম। তো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে বাংলা বিষয়ের মধ্যে হচ্ছে কি ব্যাকরণ হচ্ছে কি 15 থাকে, সাহিত্যে 5। ঠিক আছে? ইংলিশ 20, এর মধ্যে হচ্ছে গ্রামার এবং মেমোরাইজিং পার্টে হচ্ছে 18, লিটারেচার 2। তো এগুলো অনেক সময় দেখা যায় যে ব্যাকরণে 15, সাহিত্যে 5, সবসময় কি ব্যাকরণে 15 নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ দেখা যায় যে ব্যাকরণে অনেক সময় কি 15 জায়গায় 13টা বা 14টা প্রশ্ন থাকলো, তো দেখা যায় যে সাহিত্যে আরও 2টা প্রশ্ন বেশি থাকতে পারে। এটা ইন্টারচেঞ্জ হয়। আবার গ্রামার মেমোরাইজিং পার্টের ক্ষেত্রেও সেম, লিটারেচার কিন্তু সেম, 1-2 নাম্বার ইন্টারচেঞ্জ হয়। তো সেমভাবে গণিতের 20 নম্বরের মধ্যে হচ্ছে কি পাটিগণিত 10, অনেক সময় 11 নম্বর থাকে। বীজগণিতে 4 অথবা 4 থেকে 6-এর মধ্যে থাকে একটা নাম্বার, জ্যামিতি 4, 5, 6 এরকম থাকে আর কি। সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে কি বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান ও তথ্য। এই 3টা টপিক মিলিয়ে হচ্ছে 20 নম্বর থাকে। এখন কথা হচ্ছে এই যে বাংলার ব্যাকরণের যে 15 নম্বর, সাহিত্যের 15, গ্রামারের যে পার্টটুকু, লিটারেচার, মেমোরাইজিং পার্ট, পাটিগণিত, এখন আমরা কোনটা থেকে আসলে কী পড়বো? তো এগুলোর হচ্ছে কি পূর্ণাঙ্গের একটা সিলেবাস আছে। যখন আপনারা সার্কুলার পাবেন, সার্কুলার পরেই কিন্তু টপিক ভিত্তিক একটা আপনাদের সিলেবাস দিয়ে দিবে। তো এতদিন তো আমরা অপেক্ষা করে থাকবো না, আমাদের তো পড়াশোনা শুরু করা উচিত। তো আমি বিগত সালে যে প্রাইমারি যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর ভিত্তি করে আমি মোটামুটি একটা সিলেবাস শেয়ার করতেছি। এই সিলেবাস অনুযায়ী আপনার পড়াশোনা শুরু করে দেন। পরবর্তীতে যখন স্যারগুলো দিবে আশা করি বিগত সালের সাথে তেমন কোনো পার্থক্য হয় না। হয়তো দু একটা টপিক অ্যাড হতে পারে, অথবা দু একটা টপিক বাদ যেতে পারে। যেমন এই যে জুলাই গণঅভ্যুত্থানে অ্যাড হইতে পারে, এরকম আর কি। কিছু টপিক অ্যাড হয়, কিছু বাদ হয়। তো আশা করি সিলেবাস কাছাকাছি থাকে। তো এই অনুযায়ী আপনারা পড়াশোনা শুরু করে দেন। তো আজকে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা পার্টের মধ্যে কোনটা নিয়ে কী পড়তে হবে, এটার মধ্যে আমি শুধু বাংলা নিয়ে আজকে আলোচনা করেছি। এই যে আমি বাংলা নিয়ে আলোচনা করেছি। আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি বিস্তারিত ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করছি, কী পড়তে হবে এবং বিগত সালে কোথা থেকে কী আসছে। তো প্রথম হচ্ছে কি আমি ব্যাকরণ পাঠ আলোচনা করব। ব্যাকরণ পাঠের ক্ষেত্রে দেখেন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি 3 স্টার দিয়ে রাখছি ধ্বনি পরিবর্তন। পরে হচ্ছে নত্য সত্যবিধান আছে, বর্ণ আছে, বর্ণটা কিন্তু ইম্পর্টেন্ট। ভাষারিত বিরাম চিহ্নের ব্যবহার, যেগুলো ট্রিপল স্টার দিছি এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। বাকিগুলোও ইম্পর্টেন্ট কিন্তু এটা থেকে লেস ইম্পর্টেন্ট আর কি। তো দেখা যায় পরবর্তী হচ্ছে শব্দ, প্রকৃত প্রত্যয়, সন্ধিও কিন্তু এই যে ট্রিপল স্টার। কারক ও বিভক্তি খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রশ্ন আসে। সমাসও খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রশ্ন আসে। পরে আছে কি পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানানো বাক্য শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। মেমোরাইজিং পার্টের মধ্যে পড়ে এটা, ব্যাকরণের এটা খুব ইম্পর্টেন্ট। প্রবাদ প্রবচন। এখন হচ্ছে কি সাহিত্যে 5 নম্বর। 5 নম্বর জায়গায় অনেক 6-7 নম্বর থাকে, অনেক সময় 1 নম্বর কম থাকে। তো এটা কী পড়বো? এটা হচ্ছে কি প্রাচীন ও মধ্যযুগের যে সাহিত্যকর্ম, এইটা একটা পার্ট। আধুনিক যুগের সাহিত্যকর্মের মধ্যে আবার দেখা যায় যে কারা কারা ইম্পর্টেন্ট। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন, পঞ্চপাণ্ডব যারা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ ওয়ালিউল্লাহ, এগুলো হচ্ছে পড়লে আশা করি কমন থাকে। এদের মধ্যে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মানে এইগুলো তাদের হচ্ছে কি বিস্তারিত পড়া লাগবে। আর বাকিদেরও মোটামুটি পড়বেন। আর বাকিদের হচ্ছে কি মানে বিগত সালের প্রশ্ন পড়লেই মোটামুটি এনাফ পারা যাবে। তো এগুলো একটু বিস্তারিত পড়েন তাহলেই হবে। এবং তাদের সাথে দেখা যাইতেছে যে সাহিত্য বিষয়ক যে পত্রিকা ও সাময়িকী, মানে হচ্ছে কি কোন সাহিত্য কোন পত্রিকা প্রকাশিত হয়, সবুজপত্র কী, হ্যাঁ এরকম কিন্তু প্রশ্ন আছে, আপনারা দেখবেন পড়ার সময়। হ্যাঁ, এবং ছদ্মনাম ও উপাধি, তো ছদ্মনাম উপাধি, ভোরের পাখি কাকে বলে, এরকম আছে না কিছু প্রশ্ন, যে ছদ্মনাম কার, ছদ্মনাম কী, কার উপাধি কী ছিল, এগুলোই পড়বেন। হ্যাঁ, আর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, এরকম থাকে কিন্তু অনেক সময় যে কোনটি মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ, আর মুক্তিযুদ্ধকে নির্ভর করে কোনটা লেখা হয়েছে, এরকম কিছু আছে কিন্তু। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এগুলো তো আমি বললাম যে এই টপিকগুলো পড়তে হবে। এখন একটু আলোচনা করবো প্রশ্ন অ্যানালাইসিস। আমি নিজের মতো করে কিন্তু একটু প্রশ্ন অ্যানালাইসিস করছি, তো আপনাদের আশা করি কাজে লাগবে। তো দেখেন কোন টপিক থেকে বিগত সালে কী পরিমাণ প্রশ্ন আসছে। তো প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে আমি এখানে তিনটা বিষয় মানে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে 2018 যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা, 2019, 2022, হ্যাঁ, আবার 2019-এ কিন্তু যে 4টা পর্যায়ে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, প্রথম পর্যায়ে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 2022-এও 3টা পর্যায়ে আছে, 2018 আমি এইটুকু নিয়ে আলোচনা করছি, তো আশা করি বুঝতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার উদ্ভব, হ্যাঁ, বাংলা ভাষার উদ্ভব, তাই 2022 সালে প্রথম পর্যায়ে একটা প্রশ্ন আসে, দ্বিতীয় পর্যায়ে একটা আসে, হ্যাঁ, তৃতীয় পর্যায়ে কোনো প্রশ্ন আসে নাই, আবার 2019 সালে তৃতীয় পর্যায়ে একটা আসে। হ্যাঁ, তো এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট বলা যায়, মানে বিগত সালের প্রশ্নগুলো পড়লেই পারা যাবে। হ্যাঁ, ভাষারীতি, ভাষারীতি থেকেও দেখা যাইতেছে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে 3টা প্রশ্ন আসে এবং চতুর্থ পর্যায়ে একটা প্রশ্ন। বাংলা লিপি, বাংলা লিপি কিন্তু প্রশ্ন মানে আসছে না বললেই চলে। 2019 সালে দ্বিতীয় পর্যায়ে থেকে একটা আসলো, 2018 সালে একটা আসলো, এটা খুবই ইম্পর্টেন্ট না। ব্যাকরণ আলোচ্য বিষয় মোটামুটি আছে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 2টা প্রশ্ন আসছে। এখন দেখেন ধ্বনি ও বর্ণ পরিবর্তন, আমি কিন্তু অলরেডি 3টা দিয়ে রেখেছি। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 2022 সালে দেখেন দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষা হয়েছে তখন একটা আসছে, তৃতীয় পর্যায়ে আসছে, আবার 2019 সালে আসছে 2টা, আবার 2018 সালেও আসছে। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে সবগুলো পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসেই। তো ধ্বনি ও বর্ণ পরিবর্তন আপনারা মানে ভালো করে পড়বেন, বেসিক সহ। নত্য ও সত্যবিধান সেম, 4টা প্রশ্ন আসছে, এটাও ইম্পর্টেন্ট আছে। শব্দের শ্রেণী বিভাগ মানে সাধু ও চলিত রীতি, হ্যাঁ, এদিকে 2022 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা থেকে কিন্তু 3টা প্রশ্ন আসছে। হ্যাঁ, তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কোথা থেকে প্রশ্ন কম আসছে বেশি আসে, এটা আপনারা নিজে বুঝতে পারবেন। কিন্তু সন্ধি, এই যে একটা টপিক সন্ধি, এটা কিন্তু বাদ দেওয়া যাবেই না, মানে মোটামুটি দেখেন সব সময় প্রশ্ন আসে একটা করে। হ্যাঁ, সন্ধি থেকে প্রশ্ন আসছেই। সেমভাবে বিপরীত শব্দও মোটামুটি আছে ইম্পর্টেন্ট, কিন্তু সন্ধিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে আবার আরেকটা আছে অনুবাদ এবং জ্যোতিচিহ্ন, তো দুইটাই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, দুইটা মিলে কিন্তু এই যে দেখেন প্রশ্ন আসছে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এই যে দেখেন প্রথম পর্যায় থেকে একটা, দ্বিতীয় পর্যায় থেকে একটা এবং 2018 সালে একটা। হ্যাঁ, উপসর্গ, উপসর্গ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখেন প্রশ্ন কীরকম আসছে। বানান শুদ্ধি, বানান শুদ্ধি হচ্ছে দেখেন 2022 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 2019 সালে প্রথম পর্যায়ে থেকে প্রশ্ন আসে। বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি এবং বানান শুদ্ধি দুইটা মিলিয়ে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, এখন দেখেন সবচেয়ে হট টপিক হচ্ছে কি কারক ও বিভক্তি, মানে হচ্ছে কি এটা বাদ দিলে মানে আপনি শিওর মিস করবেন। দেখেন কোনো সময় কিন্তু কোনো প্রশ্ন মিস নেই, প্রতি সময় প্রশ্ন আসে কারক ও বিভক্তি। সেমভাবে সমাসও কিন্তু ইম্পর্টেন্ট, কারক ও বিভক্তি খুবই ইম্পর্টেন্ট। আবার এই যে বাক্য সংকোচনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন প্রতি বছর প্রশ্ন আসছে। বাগধারা, বাগধারা যে দেখেন 2022 সালে 3টা প্রশ্ন আসছে। এখন হচ্ছে আমরা ব্যাকরণ পাঠ আলোচনা করা শেষ, এখন আমরা আলোচনা করবো এই যে দেখেন সাহিত্য পাঠ্যক্রম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এটা আমি জাস্ট 3টা ভাগে ভাগ করছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন এই 3টা যুগের মধ্যে কোন যুগের কবিতা, সাহিত্যকর্ম বা লিখনী বা বিভিন্ন কিছু ইম্পর্টেন্ট। এখন দেখেন এই 3টা যুগের মধ্যে হচ্ছে কি আধুনিক যুগটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই আধুনিক যুগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আধুনিক যুগ দেখেন, আধুনিক যুগতে কী পরিমাণ প্রশ্ন আসছে দেখেন, 1 1 2 বা 3টা 3টা 2টা 4টা 2টা করে প্রতি বছর, মানে প্রচুর প্রশ্ন আসে। আর এই যে প্রাচীন যুগ, এরপরে হচ্ছে মানে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, তো 3টার মধ্যে হচ্ছে আধুনিক যুগটা খুবই ইম্পর্টেন্ট। আধুনিক যুগের মধ্যে কারা কারা পড়তেছে আমি তো বলে দিলাম অলরেডি, বিভিন্ন কবি সাহিত্যিক যেগুলো তাদের। তার মানে হচ্ছে এই 3টা যুগের মধ্যে আপনি আধুনিক যুগটা সবার আগে পড়বেন, পরে বাকি 2টা যুগ পড়বেন। হ্যাঁ, ঠিক আছে, আধুনিক যুগ কিন্তু ইগনোর করা যাবে না। তো দেখেন আমি মোটামুটি আলোচনা করেছি প্রশ্ন বিশ্লেষণ এবং সিলেবাস সম্পর্কে। আমি এখানে মোটামুটি সবগুলো নিজের মতো করে আলোচনা করছি। হ্যাঁ, মানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনার এটা দেখে মোটামুটি একটা ধারণা হবে। হ্যাঁ, তো আপনারা পড়াশোনা শুরু করে দেন, বা যারা পড়াশোনা শুরু অলরেডি করে দিচ্ছেন তারাও মানে ভালো প্রিপারেশান নেন। সবার জন্য শুভকামনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিও ইংলিশ
সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। আপনারা অপেক্ষা থাকবেন, আশা করি দেখতে থাকেন।